ওই যে হ্যাঁ ই ব্যাংকিং এর রাইট, গুরুত্ব পর্যন্ত হ্যাঁ ই ব্যাংকিং এর গুরুত্ব পড়ছিলাম, এবং ই ব্যাংকিং এ গত ক্লাসে আমরা পড়ছিলাম যে ব্যাংকারদের ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো নিয়ে পড়ছিলাম। এই যে আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম ইলেকট্রনিক ব্যাংকিং এর গুরুত্ব, এবং সেইখানে ব্যাংকারদের প্রতি গুরুত্বের মধ্যে আমরা যা পড়ছিলাম সেটা হচ্ছে যে এই যে মনে করো ইলেকট্রনিক্স একটা সুবিধা আসার কারণে বা আমাদের অনলাইন সুবিধা আসার কারণে বা মোবাইল ব্যাংকিং এর সুবিধা আসার কারণে আমাদের ব্যাংকাররা কিন্তু প্রচুর পরিমাণে সুবিধা পাচ্ছে। তারা তাদের টেকনোলজিক্যাল স্কিল ব্যবহার করে তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করার একটা অপশন পাচ্ছে। আগে 10 জনে যে কাজটা করতে পারতো এখন সেটা একজনে করে ফেলতে পারতেছে। আগে 10 ঘন্টায় যেটা লাগতো সেটা এখন 1 ঘন্টায় হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে তাদের খরচটাকে কমাতে পারছে, ইনকামটাকে বৃদ্ধি করতে পারছে, ক্লায়েন্টদেরকে আরও ভালো ভালো ফ্যাসিলিটি প্রদান করতে পারছে। এই ধরনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। এবং কাগজের উপর আমাদের প্রেশার যেটা সেটাকে কমাতে পারছি, আমাদের অভ্যন্তরীণ যে পরিবেশটা আছে এই পরিবেশটাকে আমি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি। বিভিন্ন ধরনের বিষয় আছে। এবার আমরা আসি গ্রাহকদের প্রতি গুরুত্ব। দ্যাট মিনস আমরা যারা আছি আমানতকারী ক্লায়েন্ট বা গ্রাহক, তারা কি ধরনের সুবিধা পাচ্ছে একটু দেখি। আমাদের সময় সাশ্রয় হচ্ছে। আগে বেসরকারি ব্যাংক বলো সরকারি ব্যাংক বললো যেখানে আমরা যেতাম সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা লেগে যেত, এখন সেটা লাগতেছে না। যাওয়ার সাথে সাথে 2-1 মিনিটের মধ্যে আমাদের সার্ভিসটা আমরা নিয়ে নিতে পারছি। এমনকি আমরা এখন আর ব্যাংকেও যাচ্ছি না, আমি অফিসে যাচ্ছি, গাড়িতে বসে আছি, সেখানে আমি আমার ব্যাংকিং কার্যক্রমটা সম্পাদন করে ফেলছি। আমাদের বিভিন্ন ধরনের যে ইউটিলিটি বিলগুলো আছে এই বিলগুলোর জন্য আমাকে আর সেই লম্বা লাইন ধরার এখন দিন শেষ। আমি এখন ঘরে বসে টিভি দেখতেছি, সেখানের মধ্যে বসে বসে আমি আমার বিলগুলো পরিশোধ করে ফেলতে পারছি। সো এটা কিন্তু আমাদের ইলেকট্রনিক ফ্যাসিলিটির একটা সুযোগ সুবিধা যেটা আমরা গ্রাহকরা গ্রহণ করছি। দ্রুত অর্থ স্থানান্তর, গতকাল যেটা বলেছিলাম বিকাশ, ইউক্যাশ, এমক্যাশ, নগদ, এগুলোর মাধ্যমে কিন্তু এগুলোর নাম আমরা শুনছি, এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুত, ঠিক আছে, মানে এক জায়গা থেকে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে টাকা পাঠাতে পারছি। এখন তোমরা বলতে চাচ্ছ যে স্যার এগুলো তো অভ্যন্তরীণ কথা বললেন, বৈদেশিক বিনিময়, হ্যাঁ বৈদেশিক বিনিময় মানি ট্রান্সফার নামে একটা বিষয় আমরা জানি, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড আমরা টাকা এক্সচেঞ্জ করতে পারছি। এই ধরনের অনেকগুলো বিষয় আছে যেগুলোর মাধ্যমে আমরা এক দেশ থেকে অন্য দেশে টাকা ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, এবং আমরা জানি ব্যাংকিং ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু বর্তমানে মানে হচ্ছে যে সেকেন্ডের মধ্যে কিন্তু টাকা এক দেশ থেকে অন্য দেশে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। সো দ্রুত অর্থ স্থানান্তরের ক্ষেত্রে আমাদের এই যে ই ব্যাংকিং বলো অথবা আমাদের ইলেকট্রনিক ব্যাংকিং টেকনোলজিক্যাল যেই সাপোর্ট অথবা আমাদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা এই ফ্যাসিলিটিগুলো গেইন করতে পারছি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দ্রুত তথ্য প্রাপ্তি। দ্যাট মিনস হচ্ছে তোমার কোনো ধরনের যে কোনো ধরনের একটা তথ্য জানার দরকার, সেটা হচ্ছে ব্যালেন্স কত আছে সেটা জানা দরকার, বা তোমার একটা, আমরা যেটাকে বলি মানে হচ্ছে ব্যাংকে গেলে আমরা বলি আমাদেরকে একটা স্টেটমেন্ট দেন, ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট মানে কি, যেখানের মধ্যে তোমার বিগত সময়ের ব্যাংকে কত টাকা আসছে, কত টাকা গেছে, কত তারিখে আসছে, কোত্থেকে আসছে, কীভাবে আসছে, কেমনে আসছে, যাবতীয় সকল কিছু একদম মানে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো থাকে। এই ধরনের একটা কাগজ প্রিন্ট করে দেওয়া হয়, ওটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট অথবা বিবরণী প্রাপ্তি বলতে পারি। লেনদেন সম্পর্কে ওখান থেকে আমরা জানতে পারি, অথবা কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে অন্যান্য ব্যাংক থেকে যে তথ্যগুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। এমনকি আমাদেরকে ব্যাংকেও যেতে হচ্ছে না, বাসায় বসে বসে আমরা সেগুলো কিন্তু নিয়ে নিতে পারছি। তাহলে এই যে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু একমাত্র অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আবার এখন দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে, যেমন সিটি ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্ট থেকে দেখা যায় যে প্রতি মাসের লাস্টে ওরা অটোমেটিক, এটা আমি কখনো ওদেরকে বলিও নাই, ওরা অটোমেটিক ওই মাসের যে স্টেটমেন্টটা এটা আমার মেইলে পাঠিয়ে দিচ্ছে তারা। তাহলে অটোমেটিক কিন্তু আমি ব্যাংকে যেতে হচ্ছে না বা ওদেরকে বলাও লাগছে না, আমি অটোমেটিক একটা ই স্টেটমেন্ট, যেটা ইলেকট্রনিক স্টেটমেন্ট আমাদেরকে ইমেইলে পাঠিয়ে দিচ্ছে আমাকে। তাহলে আমি পুরো মাসে আমার কী ধরনের ট্রানজ্যাকশন হয়েছে, ওরা আমার ব্যাংক থেকে কী কারণে কত টাকা কাটলো, কী কারণে কত টাকা সুদ প্রদান করলো, এগুলো আমি জেনে যেতে পারছি ওই স্টেটমেন্ট থেকে। বা ভবিষ্যতে আমার কোনো ধরনের যদি একটা ডকুমেন্টের দরকার হয়, এগুলো আমার ইমেইলে সংরক্ষিত আছে, আমি সেখান থেকে ডাউনলোড করে আমি প্রিন্ট করে সেটাকে ব্যবহার করতে পারছি। এরপর আসলে নির্ভুল লেনদেন, আমরা জানি আচ্ছা স্যার, কম্পিউটারাইজড। হোম হ্যাঁ বলেন। ব্যাংকিংটা আরেকটু বলবেন? আরেকবার বড় করে বলেন। হোম ব্যাংকিং যেটা হোম বলছিলেন ওটা ব্যাংকিং আরেকটু বলতে বাসায় বসে বসে আমরা গ্রাহকরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং যে ট্রান্সফার, মানি ট্রান্সফার হতে শুরু করে যে ব্যাংকিং ফ্যাসিলিটিগুলো গ্রহণ করা দেয় এবং দেওয়া, সেগুলো আমরা বাসায় বসে বসে করতে পারছি। আবার যারা ব্যাংকার আছে তারাও কিন্তু হোম ব্যাংকিং করতে পারছে। কীরকম, সেটা হচ্ছে যে তারা বাসায় বসে বসে সব যেহেতু অনলাইন বেসড, আমাকে অফিসে যেতে হবে এমন কোনো কথা নাই, যেটা করোনার মধ্যে হয়েছে। করোনার মধ্যে কোনো ব্যাংক কিন্তু বন্ধ থাকে নাই, কিন্তু কথা হচ্ছে যে কিছু ব্যাংকার ব্যাংকে যেতে হয়েছে আর কিছু ব্যাংকার বাসায় বসে বসে কাজ করছে, মানে রোস্টার ডিউটি যেটাকে বলা হয়।
ঠিক আছে? তারা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য হয়তো বা 10 জন যদি ব্যাংকার থাকে সেখান থেকে 5 জন ব্যাংকার শনি সম্পদ গেছে, আর 5 জন ব্যাংকার রবি মঙ্গল বৃহস্পতি গেছে রোস্টার ডিউটি। তো বাকিরা কি করছে? বাসায় বসে বসে কাজ করছে। তো দ্যাট মিনস হচ্ছে তোমার সবকিছু তো অনলাইনেই চলতেছে। কথা হচ্ছে কিছু কাগজপত্রের বিষয় আছে সেগুলো যারা ব্যাংকে আছে তারা মেনটেন করতেছে, গ্রাহকদেরকে সামলাচ্ছে, আর যারা বাসায় আছে তারা অনলাইনে বসে বসে বাকি কাজগুলো সম্পাদন করতেছে। এরপরে বলা হচ্ছে নির্ভুল লেনদেন। আমরা জানি আমাদের কম্পিউটারাইজ সিস্টেমে তুমি যদি ইনপুটটা ঠিকমতো দিতে পারো, তোমার টোটালটা সফটওয়্যারাইজড ভাবে হয়। মানুষের ভুল হইতে পারে কিন্তু কম্পিউটারের ভুল হয় না। কম্পিউটারকে যেভাবে ডিরেকশন দেওয়া হয়, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়, কম্পিউটার ঠিক সেভাবে কাজটা সম্পাদন করে থাকে। সো আমরা বলতে পারি যে আচ্ছা এখানে স্যার, অনেক সময় তো সফটওয়্যারে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে, তো তখন অবশ্যই টেকনিক্যাল ভুল থাকে, তবে টেকনিক্যাল ভুলটা আমরা এই জায়গায় আনছি না। মানুষের তুমি দেখে দেখেও মানুষ অনেক সময় ভুল করে, কিন্তু হয়তোবা টেকনিক্যাল ভুল বলতে বিষয়টা হচ্ছে যে তুমি যদি কম্পিউটারকে সঠিকভাবে ইনস্ট্রাকশনটা দিতে পারো, ওই ইনস্ট্রাকশন সে কখনো ভুল করবে না। হ্যাঁ, তো ইনস্ট্রাকশনের ভুলটাকে তো আমি ভুল বলতে পারি না, এটা তো তাও হিউম্যান হিউম্যান মানে হচ্ছে বিইং এর এই ভুল, তাই তো? ওই জন্য এই জায়গায় সেটাকে আনা হচ্ছে। এরপরে চলে আসি ওকে আমরা, স্যার। বলা হচ্ছে বিভিন্নমুখী সেবা প্রদান। আমরা জানি বর্তমানে আমরা শুধুমাত্র টাকা প্রদান করা, ইনভেস্ট করা আর টাকা লোন নেওয়ার বাইরেও কিন্তু ব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি প্রদান করে। যেমন আগে আমানত গ্রহণ আর ঋণ দানের একটা ফ্যাসিলিটি ছিল, কিন্তু এখন সেই জায়গায় সীমাবদ্ধ না থাকে সে আমাকে এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হোম ব্যাংকিং, ঠিক আছে, ব্লা 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 অনেক ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে। ঠিক আছে, দুনিয়াদারি এখন পুরোটাই মনে হচ্ছে এই অনলাইন ব্যাংকিং এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, সামনে হয়তো বা দেখা যাচ্ছে আমরা এখন বর্তমানে শপিং করতে গেছি, বা আমি ওই দিন বললাম যে বন্ধুর সাথে দেখা হয়েছে, হঠাৎ করে তোমার মোবাইলে টাকা, ওয়ালেটে টাকা নাই, কোনো সমস্যা নাই, তোমার কাছে কার্ড আছে, ঠিক আছে, কার্ডে টাকা নাই, কোনো সমস্যা নাই, তোমার সিম কার্ডে টাকা আছে, সিম কার্ডে টাকা কেমন, বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে, তুমি যে কোনো সময় বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারছো। সবই কিন্তু অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পাদিত হচ্ছে। সো এখন শুধুমাত্র ওই টাকা জমা দেওয়া আর টাকা তোলার মধ্যে সীমাবদ্ধ নেই, সব জায়গায় এটা বিস্তৃতি পাইছে। এরপরে চলে আসছে হিসাবের নিরাপত্তা। হিসাবের নিরাপত্তা মানে হচ্ছে ইন টোটাল এটা নিরাপদ, যদি হ্যাকিং ট্যাকিং এর বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে এগুলো ছাড়া টোটালি নিরাপদ। হ্যাঁ, হ্যাকিং বলতে তারপরও হ্যাকিং স্যার তো হয়। হ্যাঁ, স্যার আপনি নাকি আমাকে খুঁজছিলেন? তো তোমাকে আমি খুঁজবো না? আমার ক্লাসে 12টা স্টুডেন্ট প্রেজেন্ট, একটা স্টুডেন্ট হ্যালো অ্যাবসেন্ট, একটা স্টুডেন্ট অ্যাবসেন্ট, ওকে আমি খুঁজবো না? স্যার। আর আমার ফার্স্ট গার্ল অ্যাবসেন্ট হইলে কেমন হবে? 13 জন ফুলফিল হয়েছে এখন? সরি জি স্যার। হ্যাঁ, স্যার, আমি অনেকক্ষণ আগে আসছিলাম। আমি সোজা কথা বলে দিচ্ছি জয়া, রেকর্ডিং থেকে দেখি। আচ্ছা, রেকর্ডিং এ তো ওটা উঠে নেয়। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমার ক্লাস যারা করবেন না, ক্লাসে যারা অ্যাবসেন্ট থাকবেন, ক্লাস পারফরমেন্সে যারা রেসপন্স করবেন না, এবং পরীক্ষাতে যাদের খারাপ রেজাল্ট থাকবে, আমি তাদের ফর্ম ফিল আপে ডিমোটিভেট হব। দ্যাট মিনস হচ্ছে আমি আপনাকে প্রমোশন দিব না। ঠিক আছে, আমি আপনাকে প্রমোশন দিব না। একদম মেজর কোনো স্যার আমি সমস্যা থাকে, গোসল করতে গেছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেজর যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে, আপনি অসুস্থ থাকতে পারেন যে স্যার আমি একেবারেই বিছানা থেকে উঠতে পারতেছি না, আপনার ক্লাস করা আমার পক্ষে পসিবল হচ্ছে না। আর এখন তো বিছানায় শুয়ে শুয়ে আপনি ক্লাস করতে পারছেন, কোনো সমস্যা নাই অসুস্থ থাকলে। ওকে, সো একদম মেজর যদি সমস্যা থাকে যে স্যার আমি করতেই পারছি না, আমাকে জাস্ট একটা এসএমএস পাঠিয়ে দিবেন। সেটা হচ্ছে যে ইনবক্সে, নট গ্রুপে, ইনবক্সে একটা এসএমএস পাঠাবেন যে স্যার আমি এই কারণে, কারণ সহ এই কারণে আমি ক্লাসটা করতে পারছি না, ওটা আমি কনসিডার করবো, কোনো সমস্যা নেই। মানুষ মাত্রই সমস্যা থাকবে। ওকে, কিন্তু আপনি বলা ছাড়া যদি ক্লাস মিস করেন, আমি ওটা একদম নোট ডাউন করে রাখবো। আপনারা তো জানেন এখন আপনাদের অনলাইনে সবকিছু হচ্ছে, অনলাইনে সব ফ্যাসিলিটি আছে, নোট ডাউন করে রাখা যায়। ওকে, আমি সুন্দর করে নোট ডাউন করে রাখবো যে এ এই দিন এইভাবে না বলে অ্যাবসেন্ট ছিল, এবং সেগুলো যখন বছর শেষে যখন টান দিব সব সব একসাথে চলে আসবে যে কে কোন দিন কোন মানে হচ্ছে যে ঝামেলাটা করছে, সেটার উপর বেস করে আমি ডিসিশন নিব আপনাকে আমি প্রমোশন দিব নাকি দিব না, সেটাই বলতে চাচ্ছিলাম। সো আশা করে এইভাবে প্রতিদিন নিমন্ত্রণ করে করে আনা পসিবল হচ্ছে না, এখন ডিপেন্ডস অন স্যার ইউ। স্যার আমি নিমন্ত্রণে আসি নাই, আমি গোসল করতে গেছিলাম, আসছি আর ঢুকছি, এখন আফিয়া বলতেছে তোকে স্যার খুঁজছিল। আচ্ছা ঠিক আছে, নিমন্ত্রণে আসো নাই সেটা ঠিক আছে, সেটা তো কথা ঠিক, আসলে তোমাকে আমি নিমন্ত্রণ দিই নাই। হ্যাঁ, আমি আজকে আমরিনকে নিমন্ত্রণ দিছিলাম। ওকে, তুমি তো রেগুলার থাকো, তবে তোমাকে খুঁজছি কারণ 12 জন ফিল আপ কিন্তু একজন থ্যাংক ইউ অ্যাবসেন্ট স্যার। ছিল, সেই জন্য। ওয়েলকাম।
সো চলো আমরা আবার আসি। সো হিসাবের নিরাপত্তার ক্ষেত্রে বলা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর সুবাদে গ্রাহকগণের হিসাবের নিরাপত্তা ও গোপনীয়তাও অনেক বেড়েছে। একটা চেক জমার পর অর্থ প্রদান পর্যন্ত আগে বিভিন্ন টেবিলে নানান মানের কর্মীরা তা সম্পন্ন করত, যা এখন কার্যত একজন দক্ষ কর্মী কর্তৃক সম্পন্ন হচ্ছে। আগে তোমাকে বিভিন্ন টেবিলে চেকটা নিয়ে ঘুরতে হইতো, কিন্তু এখন সেটা করতে হচ্ছে না। এখন সরাসরি তুমি ক্যাশ কাউন্টারে যাচ্ছ, চেকটা দিচ্ছ, উনি সব দেখে উনি তোমাকে টাকাটা প্রদান করে দিচ্ছ। মানে হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। মানে তোমাকে 10 জনের কাছে যেতে হচ্ছে না, সরাসরি যার কাছ থেকে সার্ভিস তার কাছ থেকে সার্ভিস নিয়ে তুমি বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের। বুঝি না। আগে যেটা ছিল সেটা হচ্ছে যে চেকের মাধ্যমে যদি তুমি টাকা উত্তোলন করতে হতো, তোমাকে অনেকগুলো টেবিল মেনটেন করতে হতো, অনেকগুলো টেবিলে তোমাকে ঘুরতে হতো, টোকেন সিস্টেম ছিল, যার কারণে অনেক কর্মচারী বা কর্মকর্তারা তোমার চেকটা দেখতো। এই জায়গায় একটা নিরাপত্তার অভাব ছিল, গোপনীয়তার অভাব ছিল। কিন্তু এখন সেটা করতে হচ্ছে না। এখন যেটা করতে হচ্ছে, সরাসরি তুমি ক্যাশ কাউন্টারে যাবা, ওখানে ক্যাশ অফিসার যিনি আছেন তাকে চেকটা দিবা, উনি চেক করে উনি শিওর হয়ে উনি তোমাকে টাকাটা প্রদান করবে, তোমার কাজ শেষ। দ্যাট মিনস ওয়ান স্টপ সার্ভিস। এক জায়গায় গেলা, এক জায়গা থেকে সার্ভিসটা নিয়ে চলে আসলা, বাস শেষ। ঠিক আছে? ওকে স্যার, বুঝছি। এবার চলে আসেন গ্রাহকের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা ও সেবাসমূহ কি কি সার্ভিস দিচ্ছে। আমরা কয়েকটা সার্ভিস নিয়ে আজকে আলোচনা করব। প্রথমটা চলে যাচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বলতে একজন ব্যাংক কর্মকর্তার কাছে গিয়েই গ্রাহক কর্তৃক তার প্রয়োজনীয় সার্ভিস লাভকে বোঝায়। কিছুক্ষণ আগেই বললাম, তোমাকে এখন আর 10 জনের কাছে যেতে হচ্ছে না। তুমি চেক নিয়ে গেছো, ক্যাশ অফিসার কাছে গেলা, ক্যাশ অফিসারকে চেকটা জমা দিলা, ক্যাশ অফিসার সেটা ঠিক আছে কিনা, চেকটা তোমার সিগনেচার ঠিক আছে কিনা, এটা তোমার চেক কিনা, বা তোমার চেক না হলে যিনি দিচ্ছেন সে জিনিসটা জানে কিনা, নাকি চুরি করে আনছো, এগুলো সব ঠিকঠাক করে তারপর তোমাকে তোমার টাকাটা প্রদান করে দিচ্ছে। তোমাকে আর দ্বিতীয় কারো কাছে যেতে হচ্ছে না। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। কারো কোনো আপত্তি আছে? না স্যার। না স্যার। আচ্ছা, স্যার। উদাহরণটা সুন্দর করে পড়ে নেবেন। এবার চলে আসেন স্বয়ংক্রিয় গণনা যন্ত্র, যেটাকে আমরা এটিএম মেশিন বলি, অটোমেটেড টেলার মেশিন। এটা সম্পর্কে আমার চেয়েও তোমরা খুব বেশি ভালো জানো। তারপর আমি একবার পড়ে যাচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবো। মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হিসাব লেনদেনের ব্যবস্থা সংক্ষেপে এটিএম নামে পরিচিত, যেটাকে অটোমেটেড টেলার মেশিন। ইংরেজি পুরো নামটা একটু দেখে নিবা। গ্রাহকের হিসাবে অর্থ জমাদান, অর্থ উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, ঋণের অর্থ পরিশোধ ইত্যাদি কাজে স্বয়ংক্রিয় এই পদ্ধতি অত্যন্ত সহজে, দ্রুত ও নির্ভুলভাবে পরিচালনা করা যায় বিধায় বর্তমানকালে সর্বত্রই তা ব্যাপকভাবে সমাদৃত। ব্যাংকের বহির্ভাগে বা দিবারাত্র 24 ঘন্টা সহজে ব্যবহারযোগ্য এমন স্থানে স্বল্প পরিসর জায়গায়, তাহলে কথাগুলো ঠিকঠাক আছে, দিবারাত্রে খোলা থাকবে, 24 আওয়ার্স, ব্যবহারযোগ্য, সবসময় তুমি ব্যবহার করতে পারবা, এবং জায়গাও কম লাগে, জায়গায় সহজেই এরূপ যন্ত্র বা টার্মিনাল স্থাপন করা যায়। জায়গা কম লাগে বলতে? এটিএম মেশিন বা এটিএম বুথ, এটা তো ব্যাংকের মতো এত বড় জায়গা লাগে না, ছোট ছোট একটা কক্ষের মধ্যেই এই বুথগুলো থাকে, তাই না? ছোট ছোট জায়গা, ওই জন্য বলছে Yes, ছোট sir. জায়গা লাগে। ব্যাংক এরূপ সুবিধা পেতে আগ্রহী গ্রাহকগণকে এক ধরনের চৌম্বকীয় শক্তিসম্পন্ন দর্শনীয় প্লাস্টিক এটিএম কার্ড সরবরাহ করে। দ্যাট মিনস ওখানে একটা চিপ কার্ড থাকে। আমাদের সিম কার্ডে যেমন একটা চিপ থাকে, ওখানে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডেও কিন্তু একটা চিপ থাকে, তোমরা দেখবা আধুনিক যেই এটিএম কার্ডগুলো আছে ওটার মাধ্যমে কিন্তু সবকিছু হয়ে থাকে। এই ক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে একটা স্বতন্ত্র পিন মানে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার দেয়া হয়। তোমার একটা পিন নাম্বার থাকবে। লেনদেন করার প্রয়োজন হলে গ্রাহক এটিএম বুথ বা টার্মিনালে যেয়ে পিন ব্যবহার পূর্বক এই কার্ড ব্যবহার করে অর্থ উত্তোলন ও প্রয়োজনীয় সেবা সুবিধা নিতে পারে। এখন কার্ড অর্থ উত্তোলন করা আর প্রয়োজনীয় কি সেবা পাইছা, যেমন তোমার অ্যাকাউন্টের যদি মিনি স্টেটমেন্ট চাও, মিনি স্টেটমেন্টও কিন্তু দিবে। ছোট একটা স্টেটমেন্ট দরকার, যে কত টাকা আছে, কত টাকা তুলছো, এই জিনিসটা তুমি একটু জানতে চাচ্ছ, ওখানের মধ্যে তুমি ক্লিক করার অপশন আছে, ক্লিক করলে ওই মেশিন থেকেই তোমার অটো বের হয়ে আসবে স্টেটমেন্টটা। মূলত এটিএম কার্ড বলতে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডকে বোঝায়। চলে আসি আমরা ক্রেডিট কার্ড কি জিনিস। আমরা সবাই জানি ক্রেডিট কার্ড হচ্ছে বেসিক্যালি ব্যাংক জমাতিরিক্তের একটা সার্ভিস প্রদান করার জন্য ইলেকট্রনিক একটা কার্ড সিস্টেম, যেই কার্ডের মাধ্যমে আমরা বেসিক্যালি আমাদের জমাকৃত অর্থের বিপরীতে আমরা অতিরিক্ত অর্থ
কনজিউম করার, ভোগ করার অধিকার পেয়ে থাকি, তবে সেটার একটা লিমিট থাকে। আমাকে হয়তো একটা লিমিট দিয়ে দিবে, ঠিক আছে, যে এত পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, 50,000, 1,00,000, এটা হচ্ছে ক্লায়েন্টস টু ক্লায়েন্টস ভেরি করে। তাহলে দেখো, বলা হচ্ছে ক্রেডিট কার্ড একটা বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। এরূপ কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয় বিধায় তা ক্রেডিট কার্ড নামে পরিচিত। এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনে এবং নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে এই কার্ড ব্যবহার করা যায়। মোবাইল ব্যাংকিং ব্যবস্থায় ইপিএস, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করে এই কার্ড থেকে সহজে ফান্ড ট্রান্সফার করা সম্ভব হয়। অধুনা বিভিন্ন ব্যাংক ঋণ গ্রহণের সামর্থ্য রয়েছে এমন মর্যাদাবান গ্রাহকদেরকে চৌম্বকীয় শক্তিসম্পন্ন সাংকেতিক নাম্বারযুক্ত কার্ড ব্যবহার করে। সো এই বিষয়গুলো তোমরা সবাই জানো, মোটামুটি ক্রেডিট কার্ড সম্পর্কে তোমাদের জানা আছে। ক্রেডিট কার্ডের মধ্যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, ভ্যানিক কার্ড, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটির উপর ভিত্তি করে এই কার্ডগুলোর নামকরণ করা হয়েছে। এই কার্ডগুলোর অনেকে অনেক নাম জানো, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলোর নাম তোমরাও শুনেছ। সো বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের কার্ড সার্ভ করে। সো চলে আসি আমরা এরপরে ডেবিট কার্ডে। ডেবিট কার্ড হচ্ছে তোমার ঠিক ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দুইটাই একই দেখতে একটা কার্ড। যেই ক্রেডিট কার্ড হচ্ছে তুমি অতিরিক্ত পরিমাণ টাকা ব্যবহার করতে পারবা, তোমার যে পরিমাণ টাকা আছে তার চেয়ে অতিরিক্ত একটা লিমিট পর্যন্ত তুমি টাকা ব্যবহার করতে পারবা, কিন্তু ডেবিট কার্ডে সেই ফ্যাসিলিটি তুমি পাবা না। ডেবিট কার্ডে শুধুমাত্র তোমার যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা তুমি ব্যবহার করতে পারবা, তার অতিরিক্ত টাকা তুমি ব্যবহার করতে পারবা না, সেটাকে ডেবিট কার্ড বলা হবে। এবার চলে আসি, এগুলো পুরোটাই আচ্ছা স্যার তোমরা। শুনেন না হ্যাঁ শুনছি, বলো। স্যার, ধরেন আমি ডেবিট কার্ড আনি নাই, শুধু ক্রেডিট কার্ড আনছি, আমার কাছে জমা টাকা মানে যথেষ্ট আছে, আমার ওইখান থেকেই লাগবে, তো আমি ক্রেডিট কার্ড যদি ইউজ করি তখন কি অতিরিক্ত টাকা চলে যাবে নাকি জমা টাকাটাই? না, বিষয়টা হচ্ছে তুমি যদি মানে ব্যাংকের খুব ভিআইপি কাস্টমার হও তাহলে তোমাকে ক্রেডিট কার্ড সার্ভ করবে, না হলে সবাইকে ডেবিট কার্ড দেয়। আর ক্রেডিট কার্ড যদি দেয়, শুধুমাত্র তুমি যদি তোমার টাকা ব্যবহার করলে কোনো ধরনের চার্জ দিতে হবে না তার বিপরীতে। তবে তুমি যদি তোমার টাকার বাড়তি যদি ব্যাংকের কাছ থেকে কোনো টাকা নিয়ে যদি ব্যবহার করো, সেই টাকার উপর তোমাকে একটা সুদ প্রদান করতে হবে। যতদিন না পর্যন্ত তুমি ওই টাকাটা ব্যাংকে আবার ফেরত দিচ্ছ, ততদিন পর্যন্ত ব্যাংক তোমার যেই উপরি টাকা তুমি ব্যবহার করছিলা সেই উপরি টাকার উপর সুদ কাটবে। ঠিক আছে জয়া? জি স্যার। যদি তুমি উপরি টাকাটা ব্যবহার না করো তাহলে কোনো সমস্যা নাই, তাহলে লিমিটের জায়গায় রয়ে যাবে, তুমি তো ব্যবহার করছো না, সো তোমাকে সুদ দেওয়ার প্রশ্নই আসে না। এরপরে চলে আসো অনলাইন ব্যাংকিং। বলা হচ্ছে অনলাইন ব্যাংকিং নিয়ে তো অনেক কথাবার্তা বললাম। অনলাইন ব্যাংকিং হলো কোনো একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক ব্যবস্থা। এক্ষেত্রে নেটওয়ার্কের অধীন ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে একজন গ্রাহক তার ব্যাংক হিসাবের সুবিধা গ্রহণ করতে পারে, অর্থাৎ তাদের কম্পিউটারে উক্ত হিসাব বের করে লেনদেন সম্পাদন করতে পারে। অর্থ জমাদান, অর্থ সংগ্রহ, চেকের অর্থ সংগ্রহ, বিল প্রদান ইত্যাদি নানান কাজে অনলাইন ব্যাংকিং সেবা কাজে লাগানো যায়। এরূপ ব্যাংকিং একটা নির্দিষ্ট স্থানে গণ্ডিবদ্ধ সীমিত লেনদেন ব্যবস্থাকে গণ্ডির বাইরে এনে ব্যাপকভাবে সম্প্রসারিত করেছে এবং নগদ অর্থ বহনের বা ড্রাফট করে নিয়ে তা ভাঙানোর প্রয়োজন দূর করেছে। সো এই বিষয়টা আমরা মোটামুটি সবাই জানি, রাইট? বুঝতে পেরেছেন? Yes, sir. কারো কোনো Yes, কোশ্চেন sir. কারো কোনো কোশ্চেন আছে? আমার ছিল না আমি স্যার solve করে দিতে বুঝছি। সবাই বুঝে গেছেন? কি রে, এত বুঝলে Yes, কেন? sir. এত বুঝলে কেন? দেখো তো আজকে ক্লাসটা কত সুন্দর লাগতেছে, কতগুলো স্টুডেন্ট, কত ভালো লাগতেছে দেখো তো। তোমাদের দেখতেও কেমন লাগতেছে, আমার দেখতেও কেমন লাগতেছে, কত ভালো লাগতেছে। যদিও সবগুলো কালা হয়ে রইছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই একটু ক্লাসে অ্যাটেন্ড করো, ক্লাসে থাকো, হ্যাঁ, তাহলে তোমাদের সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে। আর না হলে তো বুঝতে পারছো, হ্যাঁ, তোমাদের প্রতি আমার একটা বিরূপ হয়তো বা ধারণা তৈরি হবে। এটা আশা করে আচ্ছা দুই একজনের স্যার, জন্য। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, এখন কি প্রেজেন্ট লিস্টটা তৈরি করে দিতে হবে? লাগবে না, সব দিয়ে দিব, সব দিয়ে দিব, লাগবে না, কোনো স্যার দরকার নেই। হ্যাঁ এই চাপটা